প্রথম আলো ডেইলি স্টার চক্র বৈদ্যুতিক খুঁটির সঙ্গে তারেক রহমানকে যেই শক্ত কাকড়া বান দিয়েছিল, পিনাকি ভট্টাচার্য তার বেশ কয়েকটি এপিসোডের মাধ্যমে তথ্য উপাত্ত এবং ক্ষুরধর যুক্তিতর্ক দিয়ে সেই বাঁধনকে অনেকটাই মুক্ত করে দিয়েছিল। পরিশেষে সাংবাদিক ইলিয়াস হোসেন 21শে আগস্ট গ্রেনেড হামলার উপর একটি অত্যন্ত শক্তিশালী দুর্ধর্ষ অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে প্রথম আলোর সেই সুপ্রতিষ্ঠিত ন্যারেটিভকে চূর্ণ বিচীর্ণ করে ধূলিসাৎ করে দিয়েছিল। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, পৃথিবীর নানা প্রান্ত যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক সালাম, শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, যেই ঐতিহাসিক রাজসিক সংবর্ধনার মধ্য দিয়ে আমাদের অত্যন্ত প্রিয় জনাব তারেক রহমানকে আমরা দেশের মাটিতে বরণ করে নিলাম, সেই তারেক রহমান 5ই আগস্টের পূর্বে বাংলাদেশে মোটা দাগে খাম্বা তারেক এবং 21শে আগস্ট গ্রেনেড হামলার একজন কুখ্যাত খুনি কসাই হিসাবে বিশেষভাবে পরিচিত, বিবেচিত ছিলেন। প্রথম আলো এবং ডেইলি স্টার চক্র অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিপুল অর্থ ব্যয় করে শক্তিশালী প্রচার প্রপাগান্ডার মাধ্যমে এবং নানা রকমের অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে তারা বাংলাদেশের মানুষের মননে মগজে বিশ্বাসে অত্যন্ত দক্ষতার সঙ্গে এই ধারণা সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল। ফলশ্রুতিতে বাংলাদেশের সাধারণ মানুষের 90%, মোর দ্যান 90%, আওয়ামী লীগের 100% এবং খোদ বিএনপির মোর দ্যান 70% মানুষ অকপটে বিশ্বাস করত, মনে করত তারেক রহমান বৈদ্যুতিক খুঁটি কেলেঙ্কারি এবং 21শে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে সরাসরি জড়িত। আমার এই ধরনের পিকুলিয়ার এক্সপিরিয়েন্স রয়েছে যে কিছু মানুষ আছে না, যাদের রক্তের গ্রুপ ধানের শীষ, দেশ দুনিয়া উল্টে যাক যত তথ্য উপাত্ত হাজির করেন, তারা ধানের শীষ এবং বিএনপি ছাড়া কিছুই বুঝবে না। স্বয়ং তারেক জিয়া যদি সংবাদ সম্মেলন করে বিএনপি পরিত্যাগ করে, তারা বিএনপি ছাড়বে না। এই ধরনের কিছু মানুষ আছে না, মানে যাদেরকে আমি বলি যে রক্তের গ্রুপ ধানের শীষ। তো এই ক্যাটাগরির এই মেন্টালিটির মানুষের মুখেও আমি শুনেছি যে তারা ক্ষোভের সঙ্গে, আক্ষেপের সঙ্গে, আফসোসের সঙ্গে বলেছেন যে তারেক রহমানের এই 21শে আগস্টের গ্রেনেড হামলা করাটা অন্তত উচিত হয়নি। মানে প্রথম আলো চক্রের সফলতা কোথায় গিয়ে পৌঁছেছিল এবং তাদের এই প্রভাব দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলকেও ভীষণভাবে প্রভাবিত করেছিল, যার ধারাবাহিকতায় তারেক রহমানের উপর আমেরিকার পক্ষ থেকে স্যাংশন দেয়া হয়েছিল। এবং আপনারা খেয়াল করেছেন যে অতি সম্প্রতি তারেক রহমানকে নিয়ে বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনে যে সারা জাগানো প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, সেখানেও এর রিফ্লেকশন রয়েছে। ওই প্রতিবেদনটাতে উল্লেখ করা হয়েছে যে এখনো বাংলাদেশের একটি বিরাট অংশ মানুষ তারেক রহমানকে পিলার বয়, মানে খাম্বা তারেক হিসাবেই চিনে। এবং প্রায় 3000 শব্দের সেই বিশাল প্রতিবেদনে শিরোনাম করা হয়েছে এমন, যেটার খাস বাংলা তর্জমাটা হচ্ছে এমন যে একজন বকে যাওয়া উড়নচণ্ডী এক বখাটে যুবকের নাকে খত দিয়ে দেশে প্রত্যাবর্তন। মানে মিনিংটা এমন যে ওরা বোঝানোর চেষ্টা করেছে যে তারেক রহমান একটা বখাটে যুবক ছিল, উড়নচণ্ডী ছিল, দেশের সর্বনাশ করছে, নাকে খত দিয়ে ভালো হয়ে এখন দেশ সেবা করতে আবার আসছে, ঘরে ফিরছে। মানে এই ধরনের, এইটা হচ্ছে মানে পারফেক্ট মিনিংটা হচ্ছে এমন। দর্শক বুঝতেই পারছেন যে এই প্রথম আলো চক্রের এই প্রজেক্টের সফলতা কোন লেভেলে গিয়ে পৌঁছেছিল এবং তাদের সফলতার যে সবচেয়ে নির্মম যে বহিঃপ্রকাশ ছিল, আপনাদের নিশ্চয় মনে আছে যে 1/11 সরকার যখন তারেক রহমানের উপর ভয়ঙ্করভাবে ফিজিক্যাল টর্চার করে, তার মেরুদণ্ডের হাড়গুলি যখন ভেঙে দেয়া হয়,
তাকে যখন হুইল চেয়ারে করে নেওয়া হতো, আমরা যখন ওই দৃশ্যগুলো দেখতাম, হাসপাতালের বেডে তার যন্ত্রণাকাতর চেহারা, পুলিশের কাঁধে হাত দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা, যে ওই যে দৃশ্যগুলি, ওই দৃশ্য দেখে বাংলাদেশের মানুষ কেউ চোখের পানি ফেলেনি, বরং তারেকের উপর সেই নির্যাতনকে এনজয়েবল, উপভোগ্য করে তুলেছিল এই প্রথম আলো ডেইলি স্টার সম্প্রদায়, এই সংঘ। বাংলাদেশের মিডিয়া জগতের দুই শক্তিমান খলনায়ক, ডেইলি স্টার সম্পাদক জনাব মাহফুজুর রহমান এবং প্রথম আলো সম্পাদক জনাব মতিউর রহমান, এই দুই মাফিয়া ভাতৃদ্বয় জনাব তারেক রহমানের সৌজন্যে বাংলা ডিকশনারিকে একটা শব্দ উপহার দিয়েছিল, এবং সেই হাইপারসোনিক ইউনিক শব্দটি হচ্ছে দুর্নীতির বরপুত্র। দুর্নীতির সঙ্গে বরপুত্র যুক্ত করে যে কোনো কথা হইতে পারে, শব্দ হইতে পারে, এই বিষয়টি আসলে আগে আমাদের জানা ছিল না, এবং কোনো বাংলাদেশী নামের সঙ্গে এই ধরনের বিশেষণ ইতপূর্বে যুক্ত হয়েছে রেকর্ড বুকে এই ধরনের কোনো নথি নেই। যে কারণে যে তারেক রহমানের উপর যখন ১/১১ সরকার সেই ভয়াবহ শারীরিক নির্যাতন করেছিল, যখন তার কোমরের হাড়গুলো ভেঙে দিয়েছিল, সেই দৃশ্য আমাদেরকে ব্যথিত করেনি। আজকে আমরা যারা তারেক রহমানকে হৃদয়ের উষ্ণতা দিয়ে বরণ করে নিলাম, সেই আমাদের কিন্তু সেদিন তার এই করুণ ঘটনাগুলি, দৃশ্যগুলি আমাদের হৃদয়ে রেখাপাত করেনি, আমাদের চোখ কিন্তু সেদিন অশ্রুসিক্ত হয়নি। আরেকটি চরম পরিহাসের বিষয়, আপনারা অনেক খেয়াল করেছেন যে রিসেন্টলি তারেক কন্যা, আমাদের প্রিয় জাইমা, সে এক এলিট বৃদ্ধ ভদ্র মহিলার সঙ্গে একটা ছবি শেয়ার করেছে। এই যে ভদ্র মহিলা, তিনি এই প্রথম আলো ডেইলি স্টার সংঘের একজন প্রভাবশালী সদস্য। তিনি ওই সময়টাতে কলাম লিখেছিলেন যে তারেক রহমানের এই যন্ত্রণা ক্লিষ্ট চেহারা তাকে ব্যথিত করে না, এবং তার বাকি হাড়গুলো কেন ভাঙা হয় নাই সেটা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেছিলেন, প্রশ্ন তুলেছিলেন। মানে বুঝতেই পারছেন যে প্রথম আলো ডেইলি স্টার এই সংঘটা খেলাটাকে কিভাবে জমাইছিল। বিশেষ করে ২১শে আগস্টের গ্রেনেড হামলার দিন থেকে শুরু করে চূড়ান্ত রায় হওয়া পর্যন্ত তারা এর পিছনে জোকের মতো লেগেছিল। তারা সব ধরনের ন্যারেটিভ উৎপাদন করেছে, এবং চূড়ান্ত রায় যখন তারেক রহমানকে ক্যাপিটাল পানিশমেন্ট দেয়া হয়, তাতে তারা স্বস্তি প্রকাশ করে তাদের পরিতৃপ্তির কথা, প্রশান্তির কথা, সন্তুষ্টির কথা তারা বিশাল কলাম লিখে জানিয়েছিল। অন্যদিকে আরেকটা নির্মম বাস্তবতা হচ্ছে যে বিএনপির টোটাল মেকানিজম, তাদের বুদ্ধিজীবী, তাদের কলমজীবী, তাদের টকশোজীবী, তাদের পুরা রাজনৈতিক নেতৃত্ব, তারা সকলে মিলে ২০ বছরে এই প্রথম আলোর এগেইনস্টে এক লাইনের বিশ্বাসযোগ্য একটা ন্যারেটিভ তারা তৈরি করতে পারে নাই। এই ছিল বাংলাদেশের বাস্তবতা। তো এমন একটা বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে স্রোতের সম্পূর্ণ বিপরীতে থেকে পিনাকি ভট্টাচার্য বেশ কয়েকটি এপিসোডের মাধ্যমে প্রথম আলো এই বৈদ্যুতিক খুঁটির সঙ্গে তারেক রহমানকে যে শক্ত করে কাকড়া বান দিয়েছিল, সেই বাঁধনটা অনেকটা মুক্ত করে দিয়েছিল। এবং পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন তারা ক্রমাগত তারেক রহমানের ফেভারে তারা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করেছে, এবং সর্বশেষ ২১শে আগস্ট গ্রেনেড হামলার উপর সাংবাদিক ইলিয়াস হোসেন একটি অত্যন্ত শক্তিশালী, দুর্ধর্ষ অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে প্রথম আলোর প্রতিষ্ঠিত সেই ন্যারেটিভকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে সেটাকে ধূলিসাৎ করে দেয়। এবং ওই প্রতিবেদনের মধ্যে অত্যন্ত শক্তিশালী অকাঠ্য তথ্য প্রমাণের মাধ্যমে চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে প্রথম আলোর ষড়যন্ত্র, এবং সেখানে তারেক রহমানকে নির্দোষ প্রমাণ করা হয়েছে খুব সফলতার সঙ্গে। আশ্চর্যের বিষয় যে এত বড় একটা মওকা, এত বড় একটা কাজ
এত বড় একটা দামি জিনিস তারেক রহমানের জন্য, সে এটার প্রপার সদ্ব্যবহার তো দূরের কথা, ন্যূনতম সদ্ব্যবহার করতে পারে নাই। বিশেষ করে ইলিয়াস হোসেনের এই প্রতিবেদনটি প্রকাশিত হবার পরে তারেক রহমানের অ্যাকসেপ্টেন্স এক লাফে অনেক উপরে উঠে যায়। বিশেষ করে গভর্নমেন্টের বিভিন্ন লেভেলে, প্রশাসনে তার প্রতি একটা মানে শক্তিশালী পজিটিভ একটা ভাইব তৈরি হয়। দেখেন, তারেক রহমান যে কাজটা করতে পারতেন, এই প্রতিবেদনটি নিয়ে বাংলাদেশের এই টেলিভিশন টকশো গুলোতে কি বস্তা পচা বিষয় নিয়ে মানে মাসের পর মাস কথা বলা হয়, হিরু আলমের প্রসঙ্গে কথা বলা হয়, লায়লা মামুন নিয়ে বাংলাদেশের টকশো গুলোতে কথা বলা হয়, অথচ এমন একটা বিষয় নিয়ে তারেক রহমান চাইলেই টানা কয়েক সপ্তাহ এটা নিয়ে রিভিউ পর্যালোচনা প্রোগ্রামের টকশোর আয়োজন করতে পারতেন, এবং এটার জন্য ওনার পকেটের পয়সাও খরচ করতে হইতো না। উনি জাস্ট একটা ফোন করে বলে দিলেই পারতেন যে এই প্রতিবেদন নিয়ে তোমরা কথা বলো, এরা বাধ্য হইতো। এবং যেহেতু সারা বাংলাদেশে বিএনপি সংগঠন আছে, হাটে ঘাটে মাঠে গঞ্জে বাজারে তারা প্রজেক্টর ভাড়া করে এই প্রতিবেদনটা দেখাইতে পারতো, এবং বিএনপির যে সভা সমাবেশ যেগুলি হয় সেখানে প্রজেক্টরের মাধ্যমে আগত মানুষদেরকে এই প্রতিবেদনটা দেখাইতে পারতো, এবং এইভাবে যে নানামুখী অ্যাক্টিভিটিস এর মাধ্যমে এই বিষয়টাকে একটা প্রাণবন্ত টক অফ দ্য কান্ট্রি বানাইতে পারতো। তাইলে যেটা হইতো, এই যে তারেক রহমানের ব্যাপারে মানুষের মনের মধ্যে যে শক্তিশালী নেগেটিভ ধারণা, তার শরীরের সঙ্গে যে শক্তভাবে লেপ্টে থাকা যে দোষ ত্রুটি দুর্গন্ধ, এইটা ঝরে ঝরে পড়তো এবং তার অ্যাকসেপ্টেন্স আসমানে গিয়ে উঠতো, এবং তারেক রহমান পূর্ণিমার চাঁদের মতো জল জল করত। এবং আরো যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে, এই প্রতিবেদনটি প্রকাশিত হবার পরে প্রথম আলোর বিরুদ্ধে তার মামলা করা উচিত ছিল, তথ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া উচিত ছিল, এবং প্রথম আলো ঘেরার কর্মসূচি দেওয়া উচিত ছিল। দেখেন, প্রথম আলো যে শুধুমাত্র তারেক রহমানের এই জিল্লতি ঘটিয়েছে বিষয়টা এমন না, বরং তারেক রহমানের উপর সংগঠিত যত রকমের জিল্লতি, তাকে দেশ থেকে বিতাড়িত করা থেকে শুরু করে তার সবকিছু, 80% রেসপন্সিবিলিটি গোস টু প্রথম আলো চক্র। শুধু তাই না, বেগম খালেদা জিয়াকে এই জেলখানায় পাঠানোর পেছনে যে মিথ্যা ভুয়া ফালতু ভিত্তিহীন মামলা তাকে যে জেলে প্রবেশ করানো হয়, সেই ন্যারেটিভ তৈরির ক্ষেত্রেও এই প্রথম আলো শক্তিশালী অনুঘটকের ভূমিকা পালন করেছে। শুধু তাই না, জেলখানায় যখন খালেদা জিয়া চরম অসুস্থ হয়, তার যখন সুচিকিৎসা উন্নত চিকিৎসার প্রয়োজন হয়, যখন সারা দেশে আওয়াজ উঠছিল তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করা দরকার, সেই সময় এই প্রথম আলো চক্র তারা পত্রিকাতে কলাম লিখেছে, ন্যারেটিভ তৈরি করেছে যে একজন বন্দী, একজন আসামি, একজন কয়েদির আবার কিসের উন্নত চিকিৎসা, এটা তার কিসের অধিকার। মানে এই ধরনের চরম অমানবিক নির্মম জঘন্য কাজ তারা করেছে। এবং সর্বশেষ আমরা যেটা জানলাম যে তার মেডিকেল বোর্ড যেটা বলেছে, তাকে স্লো পয়জনের মাধ্যমে হত্যা করা হয়েছে, এবং যদি তাই হয় তাহলে তো এই হত্যাকাণ্ডের সঙ্গে এই প্রথম আলো চক্র জড়িত, এবং অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং তারা তো ফার্স্ট ডিগ্রি অ্যাঙ্গেল কিলারের মধ্যে পড়ে। সুতরাং তারেক রহমানের উচিত ছিল যে এদের বিরুদ্ধে স্টেপ নেয়া। দেখেন, তারেক রহমানের যদি ন্যূনতম কাণ্ডজ্ঞান বা সেন্স থাকতো, বা তার যদি সত্যিকারের কোনো শুভাকাঙ্ক্ষী থাকতো তার আশপাশে, তাহলে তারা এই জিনিসটাকে এইভাবে কাজে লাগাইতে পারতো, এবং নিশ্চিতভাবে কাজে লাগাইতো। দেখেন, যতটুকু হয়েছে এটা শুধুমাত্র ইলিয়াস হোসেনের প্রতিবেদনটাও করেছে কষ্ট করে নিজের পরিশ্রমে, এবং প্রচার যেটা হয়েছে সেটা তার চ্যানেল থেকে, যদিও অনেক লোক দেখেছে। যতটুকু হয়েছে এই কারণেই হয়েছে, কিন্তু তারেক রহমান বা বিএনপি এর জন্য কিচ্ছু করেনি। তারা কি করেছে, যেই প্রথম আলো তার মায়ের এই জিল্লতির জন্য মানে দায়ী, এই প্রথম আলো নিয়ে যখন এই পিনাকি ইলিয়াস শব্দ করেছে, তখন এই তারেক রহমান সাহেবেরা তাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গে তীব্র ব্যথা অনুভব করেছেন, চাপ অনুভব করেছেন, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।
এবং এত বেশি রক্তক্ষরণ হয়েছে, সেই রক্তের প্লাবনে তাদের প্রেম যমুনায় জ্বর উঠেছে। এবং যেটা আমরা দেখি, সাংবাদিকদের নিয়ে যখন সম্মেলন করা হয়, সেখানে মতি মাহফুজকে মধ্যমণি করে এরপরে তাদের অমীয় বাণী মন্ত্রমুগ্ধের মতো জনাব তারেক রহমানকে আমরা শুনতে দেখি। দেখেন, তারেক রহমানের তো উচিত ছিল বাংলাদেশে আসার আগে ইলিয়াস হোসেনের সঙ্গে দেখা করে তার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে এরপরে তার পা ধোয়া কিছু পানি অথবা কিছু প্রস্রাব উপযুক্ত মূল্য খরিদ করে নিয়ে এসে বিএনপি নেতাদের ফোঁটা ফোঁটা খাওয়ানো। কারণ তারেক রহমানের ইমেজ পুনরুদ্ধারের বা রক্ষার দায়িত্ব ছিল এই বিএনপি নেতৃবৃন্দ। তারা 20 বছরে যেটা করতে পারেনি, ইলিয়াস হোসেন বিদেশের মাটিতে বসে 30 মিনিটের একটা প্রতিবেদন দিয়ে সেই কাজটা করে দিয়েছে, তাই না? তাইলে ইলিয়াসের পা ধোয়া পানি এদের খাওয়া উচিত না? উনি এটাও করলেন। উনি কি করলেন? ইলিয়াস হোসেনের সঙ্গে যারা সবসময় পাংখা নেয়, সেই শাহেদ আলম। কোন শাহেদ আলম? জনধিকৃত, যার নাকি বাপ দাদার দেয়া নাম আকিকা ছাড়াই পরিবর্তিত হয়ে গেছে। এখন আর কেউ তাকে শাহেদ আলম বলে চিনে না, বিরানি আলম বললে ভালো চিনে। বিরানির দোকান থেকে চাঁদাবাজি করতে গিয়ে যে নাকি ধৃত, জনধিকৃত, যার কেলেঙ্কারি শেষ নাই, যে নাকি খোদ তারেক রহমানকে নিয়ে অনেক আজেবাজে কথা বলেছে, সেই শাহেদ আলম ম্লেচ্ছ শাহেদ আলমকে দিয়ে এখন বিএনপি তার ন্যারেটিভ বানানোর চেষ্টা করছে, হায়ার করছে। এরপরে দেখেন কি আরেকজন, ওই যে উদীয়মান বাটপার, ওই ম্লেচ্ছটার নাম যেন কি? আরে ওই যে বসুন্ধরা গ্রুপের ওই যে ধর্ষক আনভিরের কাছ থেকে চাঁদা নিতে গিয়ে হাতে নাতে ধরা খেলো, এবং সেটা ইলিয়াসের হাতে ধরা খেয়েছে। এবং যেটা আরেক ধিকৃত ম্লেচ্ছ বালক, আরে নামটা মনে আসছে না কেন, হ্যাঁ, নাগরিক টিভির নাজমুস সাকিব, ওই যে কি তার ব্যাপারে বিশ্বাসযোগ্য অভিযোগ আছে যে ফটো কাট করে ডিজিটাল স্টাইলে চাঁদাবাজি করে। তো এই ধরনের, মানে ভাবা যায় যে এই টাইপের ম্লেচ্ছদেরকে তারেক রহমান অ্যাপয়েন্টমেন্ট দেয়, লন্ডনে বসে তাদের সঙ্গে ছবি তোলে। মানে ভাবা যায়। এই হচ্ছে জনাব তারেক রহমানের প্রতিক্রিয়া। এবং পিনাকি ভট্টাচার্যের সঙ্গেও তারেক রহমানের প্রতিক্রিয়া অলমোস্ট সেম। তাকেও তার তথ্যমন্ত্রী থেকে শুরু করে বিএনপির বিভিন্ন পর্যায়ে একেবারে মানে চেলা চামুন্ডা পর্যন্ত মানে সকাল বিকাল দুপুর লাল চিঠি পাঠায়। দেখেন, এই সময়ের এই পিনাকি ভট্টাচার্যের চেয়ে শক্তিশালী ন্যারেটিভ ক্রিয়েটার এই উপমহাদেশে আরেকটা আছে। এরপরে ইলিয়াস হোসেনকে বাংলাদেশের যে একেবারে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে, মানে বলতে গেলে মানে তার যে অ্যাকসেপ্টেন্স এবং সোশ্যাল মিডিয়াতে তাদের যে ইনফ্লুয়েন্স, তো তারেক রহমানের তো উচিত ছিল হলো কোটি টাকা না এদের হাতে পায়ে ধরে শরীরের বিভিন্ন জায়গায় চুমাচাটি দিয়ে টাকা পয়সা দিয়ে যদি এদের পক্ষে রাখতে হয়, সেটা করা উচিত ছিল তার রাজনৈতিক ক্যারিয়ারের স্বার্থে। কিন্তু উনি কি করলেন? সামান্য 2টা টেম্পো স্ট্যান্ডের মানে চান্দার ধান্দায় উনি এরকম 2টা শক্তিশালী টুলকে উনি হাতছাড়া করলেন। দেখেন, পিনাকি, ইলিয়াস এদের কারো কিন্তু তারেক রহমানের কাছে টাকা পয়সা ক্ষমতা কোনো কিছু দরকার ছিল না। এবং খুবই বিষয় হচ্ছে যে এরা দুইজনই বিএনপি এবং তারেক রহমানের প্রতি ভীষণ সিম্পাথাইজ ছিল, এবং তারা দুইজনই 5ই আগস্টের পরে তারেক রহমানকে বাংলাদেশের নেতৃত্বের আসনে দেখতে চাচ্ছিল। সুতরাং তারেক রহমান চাইলে খুব সহজেই তাদেরকে কাজে লাগাইতে পারতো, এবং যেটা মোটা দাগে বাংলাদেশের ইভেন দ্য বিএনপির মধ্যে যে লক্ষ লক্ষ ইতিবাচক চিন্তার লোকজন আছে, তারা কিন্তু এমনটাই চাচ্ছিল, একটা পরিবর্তন চাচ্ছিল। কিন্তু তারেক রহমান কি করলেন? এই ইলিয়াস হোসেন চুয়াডাঙ্গার এক দাগী ক্রিমিনালকে নিয়ে একটা ডেডিকেটেড একটা এপিসোড করেছিল, একটা প্রতিবেদন বানিয়েছিল। সেখানে শরীফ, যে নাকি খোদ বিএনপির লোককে খুন করেছে, তাদেরকে এলাকা ছাড়া করেছে, যে নাকি একটা মানে সুপ্রতিষ্ঠিত ধর্ষক হিসাবে মানুষের কাছে জনধিকৃত একজন মানুষ। ইলিয়াস হোসেন সেই নমিনেশন তখনও শুরু হয় নাই, তারেক রহমানকে পরামর্শ দিয়েছিল তাকে নমিনেশন না দেওয়ার জন্য, অথচ পয়সা খেয়ে তারেক রহমান তাকেই নমিনেশন দিয়েছেন।
অর্থাৎ পিনাকি এবং ইলিয়াস দুইজনকে খেপানোর জন্য যা যা করা দরকার উনি সবই করেছেন, এবং এর আলটিমেট কনসিকুয়েন্স কি এটা জনাব খাম্বা রহমান এটা 12 তারিখে এটা পাইতে যাচ্ছেন। এটাই আর কি দুঃখজনক বাস্তবতা। প্রিয় দর্শক, তারেক রহমানের কাণ্ডজ্ঞানের প্রশংসা করতেই হয়। দেখেন, কোন ধর্ষক যদি আপনার মেয়ের বিয়ের ঘটকালি করতে চায়, যে নাকি একদম দাগী ধর্ষক হিসাবে সমাজে প্রতিষ্ঠিত পরিচিত, আপনি রাজি হবেন? সেই সুযোগ তারে দেবেন? ওটাকে অ্যাপ্রিসিয়েট করবেন? নিশ্চয় করবেন না, কারণ তাতে আপনার মেয়ের বিয়ে আরো দুরূহ হয়ে যাবে, তাই না ব্যাপারটা? তো এতটুকু সেন্স তো থাকা উচিত। যেমন দেখেন, বিএনপির এক নেতা, সে এমপি প্রার্থী, সে তার কর্মীদেরকে ঘরোয়া মিটিং এ বলতেছে যে তোমরা যারা চাঁদাবাজি খুন খারাপির সঙ্গে জড়িত ছিল, খবরদার তারা কেউ ভোট চাইতে যাবে না, তোমরা বাসায় থাকবা, চা নাস্তা হ্যান্ডেল করবা, ভোট চাইতে যাবে অন্যরা। ওরও এতটুকু সেন্স আছে, কিন্তু তারেক রহমানের মধ্যে তো সেই সেন্সটুকু দেখি না। কারণ এই সাহেবরা তো, এরা যদি তারেক রহমানের পায়ে চুমু খায়া ফ্রিতে বাপের জমি বিক্রি করে তারপর বিএনপির পক্ষে প্রচারণা করতে চায়, তারপরেও তো ওদের এলাও করা উচিত না। কারণ ওরা বিএনপির পক্ষে কথা বললে তো বিএনপিকে মানুষ আরো বেশি ঘৃণা করবে, কারণ তারা হাতে নাতে ধৃত, জনধিকৃত। তো ওরা যদি কারো প্রশংসা করে তাহলে জনগণ তো তাদেরকে ঘৃণা করবে, এটাই তো স্বাভাবিক। এটা তো রকেট সায়েন্স না। প্রিয় দর্শক, দেখেন, তারেক রহমানের সঙ্গে এই পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের এই দূরত্বের কারণটা কি? এরা দুইজনই কিন্তু বিএনপি এবং তারেক রহমানের প্রতি ভীষণ রকম সিম্পেথাইজ ছিল, এবং 5ই আগস্টের পরে এরা দুইজনই মনে প্রাণে চাচ্ছিল যে তারেক রহমানকেই বাংলাদেশের নেতৃত্বের জায়গায় দেখতে, এবং এ ব্যাপারে তারা প্রকাশ্যে কথা বলছে দীর্ঘদিন। এরা দুইজন শুধু চাচ্ছিল যে 3টা ব্যাপারে তারেক রহমানের অবস্থান পরিষ্কার করতে এবং স্টেপ নিতে। এক হলো ইন্ডিয়ার ব্যাপারে, আওয়ামী লীগের ব্যাপারে, এবং বিএনপি রুট পর্যায়ের যে কিছু হারামিরা যে চাঁদাবাজি খুন খারাপি করতেছে তাদের ব্যাপারে। দেখেন, এইটা কিন্তু শুধু এদের দুইজনের না, বিএনপির ভিতরেও যে লক্ষ লক্ষ সাধারণ ভোটার আছে যারা ভদ্র আছে, এরাও কিন্তু, এদের অবস্থানও কিন্তু এদেরও চাওয়া পাওয়াও কিন্তু এটা ছিল। সুতরাং তারেক রহমান যদি এই ক্ষেত্রে ন্যায়নিষ্ঠ সিদ্ধান্তটা, সঠিক সিদ্ধান্তটা নিতে পারত, তাহলে কিন্তু এদের দুইজনকে সে একেবারে জানবাজ কর্মীর মতো ব্যবহার করতে পারতো। আর সেই ক্ষেত্রে তারেক রহমানকে এই যে এখন যেটা করতেছে, সারা দেশে চষে বেড়ায়, তার গলা ভাঙতেছে, এরপরে ফরিদপুরে গিয়ে সয়াবিন, দিনাজপুরে গিয়ে যে আম বিক্রি করতেছে, এটা তার করতে হইতো না। তার এই নির্বাচনে ভোট চাওয়ার কাজ 12 আনায় ওরা দুইজনই করে দিতে পারতো। কারণ এই সময় পিনাকির চেয়ে শক্তিশালী ন্যারেটিভ ক্রিয়েটর এটা উপমহাদেশে কেউ আছে। আর ইলিয়াসের যে অ্যাকসেপ্টেন্স, ওই সাধারণ মানুষ তাকে যেভাবে পছন্দ করে, তারেক রহমান তো গেছিল তার 300 ভোটের সম্বোধনা দিছে, তাও ওই যারা এমপি ক্যান্ডিডেটরা ভয় দেখায়, লোভ দেখায় নিয়ে আসছিল টাকা। কিন্তু ওরা পিনাকি ইলিয়াস বাংলাদেশে গেলে 300 ফিটের কাজ হবে না, 600 ফিট রাস্তা লাগবে ওদের সম্বোধনা দেওয়ার জন্য, এবং কারো পয়সা খরচ করে আনতে হবে না। তো এরকম একটা 2টা মানুষকে ফ্রি সে ইউজ করতে পারতো। এবং পিনাকি ইলিয়াস এটা তারেক রহমানের কাছে টাকাও চায় না, ক্ষমতাও চায় না। টাকা ক্ষমতা চাইলে ওরা এখনই অনেক করতে পারতো, নিতে পারতো। তো এরকম আক্কেল জ্ঞানের পরিচয় তারেক রহমান দিল। এবং সবচাইতে, আমার এই আলোচনার সবচাইতে দামি কথাটা এখন বলি, যে তারেক রহমান যদি এই 3টা পয়েন্টে, ইন্ডিয়া, আওয়ামী লীগ এবং এই চাঁদাবাজদের ব্যাপারে সে সঠিক সিদ্ধান্তটা নিত, ন্যায়নিষ্ঠ সিদ্ধান্ত যদি নিত, বাংলাদেশের মানুষ যেটা চায় সেই সিদ্ধান্তটা যদি নিত, তাহলে তারেক রহমানের ব্যাপারে জামাত ইসলামও এতটা ডিসকমফোর্ট ফিল করতো না। তার মাকে যেমন জামাত ইসলাম ভালোবেসে বুকে জায়গা দিয়েছিল, সেম জায়গাটা তারেক রহমানকেও তারা দিত। কিন্তু তারেক রহমানের দুর্ভাগ্য, আমার মনে হয় সে এটা ডিজার্ভ করে না। তবে আমি এটা নিশ্চিত যে তারেক রহমানকে পরিচালনা করতেছে খোদ ইবলিশ শয়তান নিজে। তা না হলে যে তার এরকম অধঃপতন হবার কথা না। প্রিয় দর্শক,
আমরা ভুল করলেও প্রকৃতি ভুল করে না, আল্লাহর নিয়মে ভুল হয় না। তো সম্ভবত তারেক রহমান তার এই অদ্ভুত প্রতিক্রিয়ার ফলাফল আগামী 12 তারিখে পেতে যাচ্ছেন। তবে আমি ব্যক্তিগতভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই পুত্রের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। আমি আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করি যে তিনি যেন জনাব তারেক রহমানকে এই চান্দাবাজ, ধান্দাবাজ, আধিপত্যবাদ এদের খপ্পর থেকে রক্ষা করেন, তাকে সুমতি দান করেন, তাকে সংশোধিত করেন, তার উপর যেন আল্লাহর রহমতের ছায়া থাকে, এই প্রার্থনা করি আল্লাহর কাছে। তিনি যেন সত্যিকার ভাবেই দেশের জন্য, মানুষের জন্য কাজে আসেন, কাজে লাগেন, এই আশাবাদ ব্যক্ত করি। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও সালাম, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।